জি ধন্যবাদ। সবাই হচ্ছে অনেক বেশি নেগেটিভ কথা আমরা শুনেছি। আমি একটি পজিটিভ এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করি। আমার একজন ক্লায়েন্ট ছিল যিনি দুর্নীতির মামলায় জেলে গিয়েছিলেন, রিটায়ার্ড পার্সন ছিলেন, একজন ব্যাংকে কর্মকর্তা ছিলেন, সরকারি ব্যাংকে। তো ওনার বউ মারা গিয়েছে, উনি একাই ছিলেন, ছেলেপেলেদের সাথে, বাচ্চা কাচ্চাদের সাথে থাকতেন, নাতি টাতি ছিল। তো উনি যখন জেলে যান, এরপরে ওনার জামিনের জন্য আমাদের কাছে ওনার ফ্যামিলি মেম্বাররা আসেন এবং একটা পর্যায়ে আমরা ওনার জামিন করাই। তো জামিন করানোর পরে উনি আমাদের সাথে দেখা করতে আসেন। নর্মালি অনেক সময় আমাদের কাছে ক্লায়েন্টরা মিষ্টি টিষ্টি নিয়ে আসেন। তো উনি খুব আফসোস করে ওনার ওই ফ্যামিলি মেম্বারদের ছাড়া উনি আমার সাথে আলাদা করে কথা বলতে চেয়েছেন। যখন কথা বললেন তখন উনি বললেন আমাকে যে আমি জেলে ভালো ছিলাম। তো এইটা সাধারণত আমরা এই শব্দগুলো শুনি না, এরকম এক্সপিরিয়েন্স আমাদের হয় না। তো আমি বললাম যে কেন আপনি ভালো ছিলেন? বলে যে আমি ওইখানে এমন কোম্পানি পেয়েছি যেটা আসলে আমার ছেলেমেয়েরা আমাকে অনেক ভালোবাসে, তারা আসলে আমাকে দিতে পারছিল না। আমি ওইখানে অনেক মানুষের সাথে থাকতে পেরেছি, তাদের সাথে গল্প করতে পেরেছি, আমি রুটিন করে রোজা নামাজ করেছি, হাদিস পাঠ করেছি, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েছি, ওখানে হাঁটার জায়গা ছিল, খেলাধুলার জায়গা ছিল। তো এইটা আসলে আমি ফ্যামিলির চেয়ে ভালো থেকেছি। এখন এইটা তো আমি ছেলেকে বুঝাইতে পারবো না যে আমি আসলে এখানে ভালো ছিলাম। তো আসলে আমাদের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমরা যাই, বিশেষ করে আইনজীবী আমরা যারা এরকম একটা সিস্টেমের সাথে জড়িত। আসলে আমাদের পুরো জুডিশিয়াল সিস্টেমটা এত বেশি ভেঙে পড়েছে, এখানে শুধুমাত্র জেলকে আলাদা করে কথা বলা বা আলাদা করে ঠিক করা আসলে সম্ভব না, এটা মুশকিল, সম্ভব না। তারপর আমরা আইজি প্রিজনের কাছ থেকে যে প্রেজেন্টেশন দেখলাম, ট্রেমেন্ডাস স্টেপ তিনি নিয়েছেন। তো কিন্তু এখনও আমাদের কাছে এরকম জেলখানা থেকে ফোন আসে যে আমি এই যে নারায়ণগঞ্জের জেল সুপার বলছি, আপনার তো একজন আসামি আছে। তো আমরা হঠাৎ করে কনফিউজ হয়ে যাই যে হ্যাঁ আমি হয়তো কাউকে সার্ভিস দিয়েছি। তখন আমাদের কাছেও এভাবে ফ্রড একটা কল আসে যে আপনার অমুক যে জেলখানায় তো সাকিব নামে আসামি আছে, তো তাকে হচ্ছে, সে তো বিপদে পড়ছে, তার জন্য 10,000 টাকা পাঠাইতে বলেন, ফ্যামিলিকে ম্যানেজ করে, নাইলে তো ঝামেলা হয়ে যাবে, ওইখানে মারামারি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। অর্থাৎ তথ্য না থাকার কারণে আমাদের এই সিস্টেমটা আরও বেশি করাপশনের দিকে যায়। এবং বিশেষ করে স্যার যেটা বলেছেন যে এবং তারও আগে খন্দকার রাকিব যেটা বলেছেন যে আমাদের সিস্টেমটাতে যখন একটা মানুষ অ্যারেস্ট হয় তারপর থেকে তাকে কি কি স্টেপ নিতে হবে এটা আসলে কারোরই জানা থাকে না। এবং এই জানা না থাকার কারণে এত বেশি লোকজন, স্বার্থান্বেষী লোকজন এর মধ্যে ইনভলভ হয়ে যান, যেটা থেকে তাদেরকে ভালো সার্ভিস দেওয়া আসলে মুশকিল হয়। যেমন একটা আলোচনা এসেছিল যে পলিটিক্যাল ফ্যামিলি যারা 1-2 বার জেল খেটেছেন তারা কিন্তু জানেন, তাদের সেট করা তাদের লয়ার থাকে, তারা জানেন যে তিনি অ্যারেস্ট হলে তার ওয়াইফ বা তার বাচ্চারা কাকে জানাবেন ইমিডিয়েটলি, কে এই জায়গাগুলোতে ইন্টারফেয়ার করতে পারবে, কে ইমিডিয়েটলি তাদেরকে হেল্পগুলো দিতে পারবে। কিন্তু এই জুলাই আগস্টে বা তারও আগে আমরা এই গত 15 বছরে অনেক স্টুডেন্টদেরকে আমরা টার্গেট করতে দেখেছি, যারা দাড়ি টুপিওয়ালা ছিল তাদেরকে আমরা টার্গেট করে দিতে দেখেছি। এবং তারা বড় একটা অংশ ফ্যামিলি থেকে ডিটাচড হয়ে গেছেন, কারণ এই প্রপার ইনফরমেশন না থাকার কারণে তারা সার্ভিসটা নিতে পারেন নাই। কারণ আমরাও লয়ার হিসেবে যারা সার্ভিসটা দিতে চাই, আমাদের মধ্যেও এক ধরনের বড় একটা সিন্ডিকেটেড ওয়েতে আসলে এই সার্ভিসটা দেওয়া হয়। বিশেষ করে ক্রিমিনাল মামলাগুলোতে আপনারা যারা কানেক্টেড আছেন তারা জানেন যে গরাতখানায় যাওয়ার সাথে সাথেই এখানে এমন বেশি লোকজন এই মামলাগুলো কিলবিল করে হচ্ছে কেড়ে মেরে নিয়ে যায়, এবং ফ্যামিলি আসলে ওখানে গিয়েও সেই ইনফরমেশনগুলো পাবে না যে প্রপার একজন লয়ারকে এঙ্গেজ করতে হলে তাকে কী করতে হবে। অনেক সময় আমরা এমন ক্লায়েন্ট আমাদের কাছে আসে, আমরা আসলে তাদেরকে সার্ভিসটা দিতে পারি না, কারণ তার অজান্তেই অন্য কোনো লয়ার তার জন্য এঙ্গেজ হয়ে বসে আছেন, এবং সে একটা টাকা বা অন্য কিছু দাবি না করে তাকে নো অবজেকশন সার্টিফিকেটটা ইস্যু করে না। তাকে সে চাইলেও তার পছন্দসই লয়ারের, এটা তো আমাদের সংবিধান স্বীকৃত অধিকার, ইউনিভার্সাল রাইট, পছন্দসই মানে তার পছন্দের আইনজীবীর দ্বারা তার সেবাটা আসলে দিতে পারে না। তো আসলে আমাদের যে টপিকে, সেই টপিকটা আসলে বিশেষ করে আলোচনায় যেটা উঠে এসেছে যে সবচেয়ে বড় একটা অংশ মানুষ কিন্তু যারা সক্ষম, কর্মে সক্ষম, তারা যখন জেলখানায় যান তাদের কিন্তু এক্সিস্টিং যে কর্মস্থল সেটার সাথে তাদের একটা বড় ধরনের ডিটাচমেন্ট ঘটে। যেমন অনেকে বেসরকারি চাকরি করেন, তারা নানা হয়রানিমূলক মামলায় যদি জেলে যান, 1-2 মাসও যদি তারা জেলে থাকেন, তারা কিন্তু এসে আর ওই চাকরিটাতে আর ফেরত পান না, সরাসরি তাদেরকে টার্মিনেট করা দেওয়া হয়, অথবা এমন একটা সোশ্যাল স্টিগমার মধ্যে তারা পড়েন, সেখান থেকে তাদেরকে আর ফিরিয়ে আনা যায় না। তো এই জিনিসগুলো খন্দকার রাকিবের বক্তব্যে অনেকগুলো এসেছে যে আমাদের পুরো সিস্টেমটা এমন বেশি ইনহিউম্যান, এখানে আসলে মানুষের ডিগনিটিকেই নষ্ট করে দেওয়া হয়, তাকে আর পুনর্বার বাঁচার জন্য যে প্রচেষ্টা, এইটা ধ্বংস করে দেওয়ার জন্যই আসলে আমাদের মামলাগুলোর জন্য দায়ের করা হয়। আমাদের কোর্ট সিস্টেমটাও এটাকে সাপোর্ট করে, ওইখান থেকে আলাদা যাচাই বাছাই করার সুযোগ থাকে না,
এবং ওইখানে যাওয়ার পরও আসলে খুব বেশি ফ্যাসিলিটিস না থাকার কারণে এই সব প্রবলেমের মধ্যে আমরা পড়ি। তবে স্যারের জায়গায় একটা জায়গায় আমি স্যারকে আরও একটু নজরে আনতে চাই যে এটা ডেফিনেটলি বাংলাদেশের আইন অনুযায়ী, জেল কোডের অনুযায়ী প্রিজন অফিসিয়ালদের হাত পা একেবারেই বাধা, তাদের আসলে কাজ করার খুবই লিমিটেড স্কোপ আছে। কিন্তু এই জায়গায় প্রোঅ্যাক্টিভ হয়ে এগিয়ে আসা উচিত হচ্ছে আদালতের এবং আইনজীবীদের। কারণ হচ্ছে আমাদের এক্সিস্টিং সিস্টেমের মধ্যেও কোর্টের কাছে যদি একটা দরখাস্ত দেওয়া যায় যে আমার যিনি ইনমেট আছেন ভিতরে, তিনি এত বছর সাজা পেয়েছেন কিন্তু তিনি এই কাজে দক্ষ, এখন আপনারা প্রিজন আইন অনুযায়ী দেখেন তাকে কিভাবে কাজে লাগানো যায়, এই ইনফরমেশনগুলো কিন্তু তাদের কাছে থাকে না। এইটা আমরা লয়াররা যদি উদ্যোগী হই এবং কোর্ট যদি আমাদেরকে একটু এই বিষয়গুলো অ্যালাউ করেন, কারণ কোর্টের কাছে আমরা প্রতিনিয়ত একটা কমন দরখাস্ত দেই যে তিনি আসলে অসুস্থ, তাকে মেডিকেল ফ্যাসিলিটিসটা দেওয়া হোক, এই দরখাস্ত কিন্তু আমরা নর্মালি পাই এবং স্যাররাও দেখবেন যে প্রচুর এই দরখাস্তের আদেশও তারা পান এবং তারা এই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। তো লয়াররাও যদি একটু ইনোভেটিভ হয়, এই এক্সিস্টিং সিস্টেমের মধ্যেও আসলে অনেক বেশি সুযোগ দেওয়ার, সার্ভিস দেওয়ার সুযোগ আছে এবং এই জিনিসগুলো আমাদের আইনজীবীদের মাথায় রাখা উচিত যে যাদের সাজা হয়ে যায় বিশেষ করে, বা যারা আমরা বুঝতে পারি, আমরা তো আইনজীবীরা আসলে বুঝতে পারি যে কতদিনে আমাদের সিস্টেম অনুযায়ী জামিন হবে। আমরা যদি বুঝতে পারি যে 6 মাসে, 7 মাসে, 1 বছরে আসলে আগে এই জামিনটা পাওয়া সম্ভব না, আমাদের আসলে ওই স্টেপে যাওয়া উচিত যে তাদেরকে একটা দরখাস্তের মাধ্যমে হোক অথবা আদালতকে রাজি করিয়ে একটা অর্ডারের মাধ্যমে যে সে আসলে ছাত্র কিন্তু সে খুব ভালো ছবি আঁকতে পারে, তো তাকে ওইখানে এরকম ব্যবস্থা করে দেওয়া হোক যাতে সে ছবি আঁকতে পারে, অন্যকে শেখাতে পারে। তো এই বিষয়গুলো যদি আমরা কোর্টের নজরে আনতে পারি, কোর্টের আদেশ পেলে এটা তাদের জন্য শিরোধার্য, তারা এটা আয়োজন করতে তাদের লিমিটেড রিসোর্সের মধ্যেও তারা এটা চেষ্টা করেন এবং চেষ্টা করেন না শুধু, এটা কমপ্লাই তারা করেন। তো আমি যেহেতু কোর্টের সাথে বেশি কানেক্টেড, আমার নিবেদন থাকবে যে আইনজীবী যারা আছেন বা সংশ্লিষ্ট যারা আছেন তারাও এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন যে এক্সিস্টিং সিস্টেমের মধ্যেও আসলে রাইট টু এমপ্লয়মেন্টটাকে ওখানে করার সুযোগ আছে। এবং বিশেষ করে নতুন যে একটা ইন্ডাস্ট্রিয়াল একটা জেলের একটা ফার্মের কথা বলা হয়েছে, এটা খুবই চমৎকার একটা আইডিয়া আমি মনে করি। কারণ ওইখানে লম্বা সময় তাদেরকে ওই যে শুধুমাত্র মরাবোনা, এই মরাবোনা আসলে বাইরে এসে সে কাজে লাগাইতে পারে না, যেটা আমরা আলোচনা থেকে দেখলাম। কিন্তু আমরা প্রচুর এখন দেখবেন যে প্রচুর ছেলেপেলেকে জেলে নেওয়া হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করতো, যারা হচ্ছে আইটিতে খুব এক্সপার্ট। ইভেন এটা লয়ার যারা, এই যে দিদারুল ভাই যেটা বললেন যে পলিটিক্সে যারা সাথে জড়িত, তারা অনেকেই মাঝে মাঝে জেলে যেতে হয়। আমাদেরও যারা লয়ার এবং পলিটিক্সের সাথে জড়িত, অনেক লয়াররাও জেলে যায়। লয়াররা জেলে গেলে তাদের লাভ হয় কি, তাদের ক্লায়েন্ট বেড়ে যায়, কারণ ওই সেলে তাদের সাথে পরিচিত হয় লোকজনের এবং তারা বের হওয়ার পরে প্রচুর মামলা আসে ওই জেলখানায় যারা থেকে যায় তাদের বন্ধুদের থ্রুতে। এবং আর একটা পজিটিভ উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি যে আমার একজন ক্লায়েন্ট ছিলেন, তিনি এরকম জামিন পাওয়ার পরে আমার কাছে এসে গল্প করতেছিলেন যে উনি একটা রাশ ড্রাইভিংয়ের কারণে একজন ব্যক্তি মারা যায়, এরপরে উনি জেলে থাকেন অনেক দিন। তো ওনার মামলার যে বর্ণনা, এটা দেখে খুবই প্যাথেটিক ছিল এবং আমাদের ধারণা ছিল উনি লম্বা সময় আসলে জেলে থাকবেন। কারণ সিচুয়েশনটা এমন ছিল যে ওনার আসলে ড্রাইভিং লাইসেন্স ছিল না, উনি কাউরান বাজারের একটা অ্যাক্সিডেন্ট উনি করেন এবং ওইখানে না থেমে উনি, যেটা হয় এরপরে আসলে সবাই ভয়ে অনেক বেশি হয়ে যান, উনি গাড়িটা চালিয়ে যাচ্ছিলেন এবং একেবারে ফার্ম গেট পর্যন্ত ওই যিনি ভিকটিম ছিলেন তার কোনো বডির একটা অংশ ওই চাকার সাথে লেগেছিল আর কি। ফার্ম গেটে ওনাকে লোকজন পাকড়াও করে, এর এক পর্যন্ত উনি কিন্তু থামেন নাই। তো এই লোকটাও একটা আমরা যে সময়টা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে কম সময় ওনার জামিন হয়। জামিন হওয়ার পরে উনি এসে উনিও একটা পজিটিভ এক্সপিরিয়েন্স বলতেছিল যে আমি আসলে ভালো ছিলাম, আদরে ছিলাম। কিভাবে আদরে ছিলেন বলছে, আমি ওইখানে আজান দিতাম, আমি আজান দেওয়ার কারণে আমাকে সবাই ভালোবাসতো এবং আমাকে ওই যে খাবার দাবার বা এটাতে আমার কোনো অসুবিধা হতো না। এরকম অনেক গল্প আমরা জানি। যারা ভালো সূরা কিরাত পড়তে পারেন তারাও অনেকে অবশ্য নিজেদের উদ্যোগে ওইখানে গিয়ে কিন্তু এই কাজগুলো করেন, কোরআন শরীফ পড়ান বা এটা শেখান ওটা শেখান, তারা আসলে করেন। এবং যাদের এই স্কিলগুলো আছে তারা ওইখানে একটা, ওই দিদারুল ভাই যেটা বললেন যে একটা আসর জমানোর মতো ওইখানে হয় এবং তারা কিন্তু এই স্কিলগুলো তারা ট্রান্সফার করতে পারে। তো এগুলো আসলে সিস্টেমেটিক করা উচিত। দিদারুল ভাইয়ের সাথে এই পয়েন্টেও আমি একমত যে আইনের কাঠামোর মধ্যেই এই বিষয়গুলো আনা উচিত এবং যতদিন না আসে আইনগুলো কারেকশন হওয়া, আপনারা জানেন যে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এটার পিছনে অনেক স্ট্রাকচারাল এস্টাবলিশমেন্ট জড়িত যারা আসলে চায় না যে এই বিষয়গুলো সমাধান হোক। কারণ জেলখানা এই মাদক কারবারিদের জন্য একটা বড় কিন্তু চ্যানেল, এইটা আমরা স্বীকার করি বা না করি বা অনেক সময় এতটুকু ওপেন আমরা হয়েছি কিনা। তো এই চ্যানেলগুলো বন্ধ হয়ে যাক, এই স্যার যতই উদ্যোগ নেন, এইটা নিশ্চয়ই তার অনেক লোকজনই হয়তো এটা চাইবেন না যে তিনি নিশ্চয়ই বাধার সম্মুখীন হচ্ছেন বলে
আমি বিশ্বাস করি, কারণ আমরা যখন আইনজীবীরাও এই কাজগুলো করতে যাই আমরাও আসলে বাধার সম্মুখীন হই, কারণ এই সিস্টেমটা এত বেশি শক্তিশালী। তো এই জিনিসগুলো সবাই কি আসলে চেঞ্জ করার আগ পর্যন্ত আমার মনে হয় সবচেয়ে বেশি আগায় আসা উচিত আইনজীবীদের, এবং এরপরে হচ্ছে বড় দায়িত্বটা হচ্ছে কোর্টের। কারণ কোর্ট আইন সংশোধন না হওয়া বা এই প্রপার উদ্যোগগুলো না হওয়ার আগ পর্যন্ত কোর্ট যদি এই উদ্যোগগুলো নেয় তাহলে কিন্তু এই স্যাররা তাদের ভিতরেই তাদের লিমিটেড রিসোর্সের মধ্যে তাদের জন্য রাইট টু এমপ্লয়মেন্টের এই ব্যবস্থাটা করতে পারেন। এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যে তার একজন মানুষকে যখন সাজা দেওয়া হয় তার রাইট টু এমপ্লয়মেন্টটা আসলে বাধাগ্রস্ত করা উচিত না, সেটা লিমিটেড করা যেতে পারে উইদিন দ্য ওই পেরিফেরি, এর বাইরে তাকে আসলে একেবারে ডিএমপ্লয়েড করে দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। এই যুগে এসে আমরা যে রাষ্ট্র বানাইতে চাই, যেরকম দরদ দিয়ে আমরা রাষ্ট্র বানাইতে চাই, ওরকম রাষ্ট্র বানাইতে গেলে এই জিনিসগুলো আমাদের আগে ঠিকঠাক করতে হবে। এগুলো ঠিকঠাক করা ছাড়া শুধুমাত্র অন্য অনেক জিনিস দিয়ে আমরা সুন্দর একটা রাষ্ট্র বানাইতে পারবো না। তো এরকম একটা আয়োজন করার জন্য আবারও ডিকেএসকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এরকম বিভিন্ন ফিল্ডের লোকজনকে একত্রিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদেরও অনেক বিষয়ে অনেক বেশি ভুল ধারণা ছিল, আমাদেরও মিথস্ক্রিয়া না হওয়ার কারণে। বিশেষ করে আমরা যারা ক্লায়েন্টকে সার্ভিস দেয়, আমাদের কিন্তু ওই ক্লায়েন্টের সাথে অফিসিয়ালি মিটিং করা কিন্তু খুবই কমপ্লিকেটেড একটা বিষয়, এটা স্যার জানবেন। যে কারণে আমরা কি হয়, আমরা মামলার স্ট্র্যাটেজিটা ঠিক করতে পারি না। আমাদেরকে ওই তার ফ্যামিলি মেম্বার বা ওই কাগজপত্র দেখে ওইটার দুর্বলতা বের করে আমাদের ডিফেন্স তৈরি করতে হয় বা মামলাটা সাজাতে হয়। তো আমাদের যদি এই বিভিন্ন সিনেমায় আমরা যেমন দেখি যে আইনজীবী গিয়ে মিটিং করছেন, তাকে প্রশ্ন করছেন, তিনি তাকে ইনসাইট দিচ্ছেন, এই জিনিসটা আমাদের দেশে আসলে এত বেশি কমপ্লিকেটেড, ফ্যামিলি মেম্বারে আসলে দেখা করতে পারে না। এবং স্যার যেটা বললেন এটা ভেরি ট্রু, আপনি ওইখানে করাপশনের আশ্রয় না নিয়ে কোনো আপনার ইনমেটের সাথে দেখা করতে পারবেন না, এটা ইম্পসিবল। সিস্টেমটা এত জটিল এবং এত বেশি কমপ্লিকেটেড, এটা পারবেনই না, কোনোভাবেই সম্ভব না। এই জন্য ওইখানে প্রচুর লোক, বিশেষ করে যাদের আত্মীয় স্বজন আগে ভিতরে যায়, তারাও একসময় ওই দালালির ভিতরে ঢুকে যায় যে আমার ভিতরে লোকজন আছে। ইভেন আমাদের কাছে অনেকে এরকম ওই ক্লায়েন্টরা এসে বলে যে অমুক যিনি জেলখানে আছেন তিনি জানিয়েছেন যে মেডিকেল ফ্যাসিলিটিস এইভাবে নেওয়া যায়, এইভাবে এই ঘুষটা ওইখানে দেওয়া যায়, আপনারা দেখেন একটু ম্যানেজ করতে পারেন কিনা। এভাবে নানা করাপশনের যে জায়গাগুলো সেগুলো আমরা জানি, আমাদের কাছে এই নলেজগুলো আছে। তো আমার মনে হয় সবাই মিলে আমরা একটা দরদের রাষ্ট্র বানাইতে চাইলে এই জায়গাগুলো ঠিক করতে হবে, এবং ঠিক হওয়ার আগে যতক্ষণ না ঠিক না হয় ততক্ষণ নিজেদের সহোদ্যোগে এই জায়গাগুলোতে আমাদের ইন্টারফেয়ার করতে হবে। আমরা একটা সময় আসলে একটা ভালো রাষ্ট্র বানাইতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।